গত শনিবার দিন শহর কলকাতা দেখেছিল লিওনেল মেসিকে। কিন্তু যেভাবে শহর মেসিকে দেখবার জন্য উৎসাহ নিয়ে এসে পৌঁছেছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে, সেটা শেষ পর্যন্ত সফল হলো না। আমরা টেলিভিশনের পর্দায় আমরা সেই চিত্রটা দেখেছি, এবং সেটা শুধুমাত্র যে শহর কলকাতা বা পশ্চিমবঙ্গের মধ্যেই সীমাবদ্ধ নেই, সেটা সারা দেশে ছড়িয়ে পড়েছে একদম ঝড়ের গতিতে, টেলিভিশনের পর্দা থেকে শুরু করে মোবাইলের স্ক্রিনে। এবং মেসির যে দীর্ঘ সময়, ঘন্টাখানেকের বেশি সময় যুবভারতী ক্রীড়াঙ্গনে থাকবার কথা ছিল, এবং কলকাতা শহরে যারা ফুটবল প্রেমী, যারা মেসি ভক্ত, তারা অনেকটা আশা আকাঙ্ক্ষা উৎসাহ নিয়ে তারা এসেছিলেন। অনেক অনেক টাকা দিয়ে তারা টিকিট কেটেছিলেন যে মেসিকে শুধুমাত্র একবার দেখবেন, শুধু না, মেসির পায়ের জাদু শহর কলকাতায় যুবভারতী ক্রীড়াঙ্গনে তারা সরাসরিভাবে চাক্ষুষ করবেন। এবং সেই জায়গা থেকে রাত ভোর থেকে বহুমূল্যের টিকিট হাতে করে তারা যুবভারতী ক্রীড়াঙ্গনে এসে হাজির হয়েছিলেন। কিন্তু কপালের শিকে ছেড়েনি, তাই মেসিকে কার্যত দেখাই হয়নি। বহুমূল্যের টিকিট কেটেও হতাশ আম জনতা, যারা ফুটবল প্রেমী, যারা মেসিকে ভালোবাসেন, যারা যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার দিন এসেছিলেন। একদম সকালবেলায় সূর্যের আলো ফোটার আগে থেকেই কিন্তু বহু মানুষ টিকিট হাতে যুবভারতী কেন্দ্রমুখী আমরা দেখেছি। এবং বিশৃঙ্খলা তৈরি হয় তখনই যখন মেসি ঢুকলেন, এবং মেসিকে একদম পরিবৃত হয়ে রয়েছেন ভিভিআইপিরা, একদম মন্ত্রী থেকে শুরু করে, পুলিশ কর্তা থেকে শুরু করে, এবং মন্ত্রী সহ যারা ভিভিআইপি ক্যাটাগরির মধ্যে পড়ছেন, ভিভিআইপি ভিউয়ার্স বা দর্শক, রাজনৈতিক দলের যারা নেতা নেত্রী রয়েছেন, তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা পরিবৃত হয়ে রেখেছিলেন মেসিকে। এবং যার ফলে মেসি সাধারণ মানুষের, দর্শকদের দৃষ্টিগোচর হননি, এবং খুব স্বাভাবিকভাবেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এই বিক্ষোভ আঁচ করতে পেরে আন্তর্জাতিক মানের ফুটবলার মেসি, তিনি নিজে ভীষণ ক্ষুব্ধ হয়েছেন, এবং সঙ্গে সঙ্গে তিনি সিদ্ধান্ত নেন যে তিনি আর এই যুবভারতী ক্রীড়াঙ্গনে থাকবেন না। অর্থাৎ যে প্রত্যাশা ছিল, মেসিকে দেখবার প্রত্যাশা ছিল, মেসির পায়ের ভেলকি দেখবার প্রত্যাশা ছিল, একবারের জন্য যদি মেসি ফুটবল টাচ করেন আমাদের শহর কলকাতায়, তাহলে সেই দৃশ্য সারা জীবন হয়তো মনের মধ্যে থেকে যাবে। এই স্বপ্নই বুনেছিলেন মেসি ভক্ত ফুটবল যারা ভালোবাসেন। সারা বিশ্বের মানুষের কাছে মেসির যে গ্রহণযোগ্যতা, 2011 সালে, এবারেই প্রথম নয়, 2011 সালেও মেসি তিনি এখানে এসেছিলেন, এবং সেই সময় একটি প্রদর্শনী ম্যাচ হয়েছিল, সেখানেও মেসি খেলেছিলেন, পার্টিসিপেট করেছিলেন। এবং 2011-র পরে 14 বছর পর 2025 সালে ফের এই যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসি। কিন্তু তাকে সেভাবে চাক্ষুষ করা গেল না বলে বিরাটভাবে বিক্ষোভ বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে, সল্টলেক স্টেডিয়ামে। মাত্র মিনিট 15 মেসি সেখানে থেকে নিজে বেরিয়ে যান, এয়ারপোর্টে চলে যান সরাসরি গাড়ি নিয়ে, এবং তারপর তার যে পার্সোনাল জেট রয়েছে সেখানেই তিনি দীর্ঘ সময় বসেছিলেন, কারণ ফ্লাইট ছাড়ার যে নির্ধারিত সময় ছিল সেই সময়ের অনেক আগে এসে মেসি পৌঁছে গিয়েছিলেন এয়ারপোর্টে। অর্থাৎ কলকাতা শহরের প্রতি যেরকম ভাবে আন্তর্জাতিক মানের একজন ফুটবলার, তার যে ধারণা তৈরি হলো, কোট আনকোট, সেই ধারণাটা খুব একটা ভালো নয় আন্তর্জাতিক বিশ্বের ফুটবলের কাছে, বিশ্ব ফুটবলের কাছে সেই বার্তাটা গেল। এবং যেভাবে বিশৃঙ্খলা, যে অবস্থা তৈরি হলো যুবভারতী ক্রীড়াঙ্গনে, সারা বাংলা কেন সারা দেশের মানুষ সেই অবস্থা দেখেছে, সেই অচলাবস্থা দেখেছে। এবং সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার আসবার কথা ছিল মেসির সঙ্গে, এক মঞ্চে থাকবার কথা ছিল শাহরুখ খান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সৌরভ গাঙ্গুলি এবং লিওনেল মেসি। মাঝপথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও গাড়ি ঘুরিয়ে চলে যেতে হয়েছে, বাড়ি ফিরে যেতে হয়েছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, 15 বছরের এই রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের, এর মধ্যে অনেক ঘটনা ঘটেছে, গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে, কিন্তু কখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবে পিছু হটতে দেখা যায়নি, যেটা মেসির কলকাতায় আসার পর এই ঘটনা ঘটলো। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে এই ঘটনার পরেই। রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, তাকে সবসময় মেসির সঙ্গে থাকতে দেখা গিয়েছে, এবং সেটা নিয়েও সরব হয়েছে বিভিন্ন মহল, একদম রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ, যারা ক্রীড়াপ্রেমী দর্শক রয়েছেন সেখান থেকে শুরু করে যারা ক্রীড়াবিদ রয়েছেন, তারাও বলছেন যে আমরা মাঠে ঢুকতে
ঢুকতে পারেনি। একজন আন্তর্জাতিক মানের ফুটবলার যখন আসছেন তখন যারা আমাদের এই বাংলার, আমাদের কলকাতার যারা ফুটবলার তারাই মাঠে ঢুকতে পারলো না, কিন্তু তাকে সম্পূর্ণভাবে পরিবৃত করে রেখে দেওয়া হলো কিছু মানুষের জন্য। মেসিকে দেখা থেকে দূরে থাকতে হলো সাধারণ মানুষকে, ফুটবল প্রিয় বাঙালিকে। এবং এখানেই সংঘাত তৈরি হয়েছে এবং যেভাবে সরকারের মুখ পুড়েছে এই ঘটনায়, জাতীয় রাজনীতিও তোলপাড়। আরো বেশি করে যখন এই ঘটনা ঘটেছে, সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাড়ি ফেরার আগেই যখন গাড়ি ঘুরিয়ে বাড়িতে যাচ্ছেন, সেই সময় তিনি সরাসরিভাবে মেসির কাছে তিনি ক্ষমা চেয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে আমাদের কলকাতার যে নাম এবং মান সেই দুটোই নষ্ট হলো এই ঘটনার পরে। ফুটবল প্রেমীদের কাছেও ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত শনিবারের ঘটনা এবং টানা একদম সংবাদ মাধ্যমে যে রিজিওনাল মাধ্যমগুলো রয়েছে, যে ন্যাশনাল মাধ্যমগুলো রয়েছে, সেখানে মুহুর্মুহু কিন্তু এই ঘটনা প্রচারিত হচ্ছে এবং সেখানে একদম কাঠগড়ায় রাজ্যের মন্ত্রী, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, দমকল মন্ত্রী সুজিত বসু তিনি পাস বিলি করছেন, সেই বিষয়টাও সামনে এসেছে, ভাইরাল ছবি। এবং সেই জায়গা থেকে যেখানে মানুষকে হাজার হাজার টাকার বিনিময়ে পাস কিনতে হচ্ছে, সেখানে রাজ্যের দাপুটে মন্ত্রী এইভাবে পাস বিতরণ করছে, সেটা নিয়েও কিন্তু সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। কেন অরূপ বিশ্বাস সারাক্ষণ মেসির সঙ্গে থাকবেন, সেই বিষয় নিয়েও কিন্তু অনেক প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি স্ট্রং স্টেটমেন্ট দিয়েছিলেন এবং আমরা দেখলাম যে কিছুক্ষণের মধ্যেই যে অন্যতম অর্গানাইজার যিনি মেসিকে নিয়ে এসেছেন, প্রসঙ্গত এর আগেও মেসিকে তিনি নিয়ে এসেছিলেন কলকাতায়, মারাদোনাকে তিনি নিয়ে এসেছিলেন কলকাতায়, হুগলি জেলার বাসিন্দা স্পোর্টস প্রমোটার শতদ্রু দত্তকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয়েছে। সেই সময় মেসির সঙ্গে চার্টার্ড ফ্লাইটে হায়দ্রাবাদ উড়ে যাচ্ছিলেন শতদ্রু। একদম মেসির ফ্লাইটে পৌঁছে ডিজি রাজীব কুমার সহ অন্যান্য পুলিশ অফিসাররা শতদ্রু দত্তকে সেখান থেকে গ্রেফতার করে নিয়ে আসে। এই মুহূর্তে 14 দিনের জেল হেফাজতে রয়েছেন শতদ্রু দত্ত। আরো বিষয়টা জলঘোলা হয়েছে তখনই যখন এই প্রমোটার, স্পোর্টস প্রমোটার, অন্যতম উদ্যোক্তা শতদ্রু দত্ত যিনি মেসিকে এনেছেন, তাকে গ্রেফতার করা হয়েছে এবং অর্গানাইজার উদ্যোক্তাদের গাফিলতির জন্যই এই ঘটনা ঘটেছে। সরকারের তরফ থেকে এমন বিষয়টি বলা হয়েছে, রাজ্য সরকারের যে শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও এই বিষয়টিকে সামনে নিয়ে আসা হয়েছে এবং তৎক্ষণাৎ গ্রেফতার হয়েছেন শতদ্রু দত্ত। কিন্তু ভারতবর্ষের অন্যান্য জায়গায় যেহেতু গোট ট্যুর কন্ডাক্ট করেছিলেন শতদ্রু দত্ত, হায়দ্রাবাদ থেকে শুরু করে দিল্লি বা মুম্বাইয়ে অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে, পরিকল্পনা মাফিকভাবে মেসি শো হয়েছে। সেখানেও মেসির সঙ্গে রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে স্পোর্টসম্যান তারা ছবি তুলেছে, তারা সেলফি তুলেছে। কিন্তু আমরা যে চিত্রটা দেখেছি হায়দ্রাবাদ থেকে শুরু করে মুম্বাই হয়ে দিল্লি পর্যন্ত সব জায়গাতেই কিন্তু প্রোটোকল মেনটেন হয়েছে। মাঠের মধ্যে শয়ে শয়ে মানুষজন তারা ঢুকে যাননি, তাদের যে নির্দিষ্ট জায়গা সেখান থেকেই তারা মেসিকে চাক্ষুষ করতে পেরেছেন এবং মেসি তার পায়ের ভেলকিও দেখিয়েছেন। কোর্ট ট্যুর শেষ করবার সময় লিওনেল মেসিও তিনি যে বিবৃতি দিয়ে গিয়েছেন যে ভারতবর্ষে এবারে তিনি এসে ভীষণভাবে খুশি, এর পরের বারেও আসবার ইচ্ছে প্রকাশ করেছেন। Bueno, nada, solo agradecer agradecerle el cariño de todos estos días a India. La verdad que fue una experiencia muy linda para nosotros poder compartir. Si bien fue intensa y cortita, fue hermoso recibir todo el cariño que ya sabía que estaba, pero recibirlo de primera mano fue impresionante, una locura todo lo que hicieron por nosotros estos días, así que nada, nos llevamos el cariño de todo y seguramente volveremos, ojalá sea algún día a jugar algún partido o en otra ocasión, pero seguramente que volveremos a visitar India. Muchas gracias. Gracias. এবারের যে গোট সফর, সেই গোট সফর বা ট্যুর ভীষণভাবে মেসি এনজয় করেছেন বলেছেন এবং পরের বার তিনি এসে অবশ্যই কোনো প্রীতি ফুটবলে অংশ নেবেন এই ইচ্ছে প্রকাশ করেছেন মেসি উড়ে যাবার আগে। এবং এই জায়গা থেকে কিন্তু অনেক রকমের প্রশ্ন উঠতে শুরু করেছে, যেহেতু অন্যান্য জায়গাগুলোতে হায়দ্রাবাদ থেকে শুরু করে দিল্লি,
বা মহারাষ্ট্রে যেভাবে মেসির এই শো সাকসেসফুল হলো, সেই একই অর্গানাইজার শতদ্র দত্তের ইনিশিয়েটিভস এর তরফ থেকেই এই শো কন্ডাক্ট করা হয়েছিল, তাহলে কলকাতায় কেন? খুব স্বাভাবিকভাবেই এই বৈপরীত্য চলে এসেছে, চলে আসবে। রাজনৈতিক মহল, বিরোধী রাজনৈতিক মহলও তারা এই বিষয়টিকে বড় করে তুলে ধরেছে এবং সেখান থেকেই রাজ্য প্রশাসন, কলকাতা পুলিশ, বিধাননগর পুলিশ কমিশনারেটের যে ভূমিকা, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহলের মধ্যে। এর মধ্যেই কিন্তু ঘটে গেল অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি 48 ঘন্টার মধ্যে ইস্তফাপত্র পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যেহেতু তদন্ত কমিশন গঠন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই ক্রীড়ামন্ত্রী হিসেবে অরূপ বিশ্বাস তিনি থাকতে চান না। এই মর্মেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি ইচ্ছা প্রকাশ করেছেন তাকে অব্যাহতি দেওয়া হোক ক্রীড়ামন্ত্রী হিসেবে। যদিও অরূপ বিশ্বাসের আরো দুটো গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে, একটি হচ্ছে বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী তিনি এবং অন্যটি হচ্ছে যুব কল্যাণ মন্ত্রী তিনি। অর্থাৎ তিনি মন্ত্রী থাকছেন কিন্তু ক্রীড়ামন্ত্রী হিসেবে তিনি অব্যাহতি চেয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার চিঠি পাবার পরে, হাতে লেখা চিঠি পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে, সেই চিঠি পাবার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অরূপ বিশ্বাস যে কারণ দেখিয়েছেন, যেহেতু তদন্ত চলছে, সেই জায়গা থেকে তিনি সরে দাঁড়াতে চান, মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন তিনি জানিয়েছেন এবং সেই বিষয়টিকে কিন্তু মুখ্যমন্ত্রী তিনি নিজে খুব পজিটিভ ভাবে দেখছেন এবং খুব ইমোশনাল ভাবে, একদম সঠিকভাবেই যে অরূপ বিশ্বাস এই কাজটি করেছেন বা এই ইচ্ছা প্রকাশ করেছেন, তাকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ইস্তফাপত্র গৃহীত হয়েছে এবং সেখানে ক্রীড়ামন্ত্রীর যে দায়িত্ব, সেই দায়িত্ব কিন্তু অন্য আর কারোর ওপরে মমতা বন্দ্যোপাধ্যায় নির্ভর করতে চাননি, নিজের হাতেই কিন্তু ক্রীড়া দপ্তরের দায়িত্ব তিনি রেখেছেন। অর্থাৎ যতদিন পর্যন্ত এই যুবভারতী কাণ্ডের যে বিশৃঙ্খলা হয়েছে তার উপযুক্ত তদন্ত শেষ হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্রীড়া দফতরকে চালাবেন। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে যে ঘটনা ঘটেছে, সেখানে সরাসরিভাবে কিন্তু পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও নানানভাবে অভিযোগ উঠে আসছে। তাদের যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে এবং আজকে গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। ডিজিপি রাজীব কুমারকে শোকজ করেছেন মুখ্য সচিব মনোজ পান্ত। বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমারকেও শোকজ করা হয়েছে। শনিবার ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠানে কেন বিশৃঙ্খলা তৈরি হয়েছিল তার জবাব 24 ঘন্টার মধ্যে দিতে হবে তাদের। পাশাপাশি বিধাননগর পুলিশের ডিসি অনিশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত যতদিন চলবে ততদিন সাসপেন্ডেড অবস্থায় থাকবেন তিনি। ক্রীড়া এবং যুব বিষয়ক দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার সিংহকেও শোকজ করা হয়েছে। যুবভারতী ক্রীড়াঙ্গনের সিইও দেবকুমার নন্দনকেও অপসারণ করা হয়েছে পদ থেকে। মুখ্য সচিব মনোজ পান্থের দপ্তরের তরফে বিবৃতি প্রকাশ করে এই নির্দেশ জানানো হয়েছে। সব মিলিয়ে একদিকে যেরকম ক্রীড়ামন্ত্রী ইস্তফা দিয়েছেন, অন্যদিকে ডিজি থেকে শুরু করে বিধাননগরের সিপি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আধিকারিকদের যেভাবে শোকজ করা হয়েছে, এই তদন্ত কোন দিকে যায় সেটা লক্ষ্য থাকবে ভীষণভাবে রাজনৈতিক মহলের কাছেও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সামনে 2026-এর ভোট রয়েছে। এসআইআর নিয়ে যখন পশ্চিমবঙ্গের রাজনীতির যে লড়াই, সেটা ক্রমশই পারদ চড়ছে, সেই জায়গায় মাঝপথে লিওনেল মেসি এবং যুবভারতী ক্রীড়াঙ্গন নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি যে নতুন করে উত্তপ্ত হতে শুরু করেছে, এর রেশ কোথায় গিয়ে পৌঁছবে সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল এবং বাংলার সাধারণ মানুষ। কোথায় কখন কি ঘটছে সব দিকে কিন্তু নজর রয়েছে আমাদের বাঙালি ও কালচারের। আমাদের সঙ্গে থাকুন, আমাদের পাশে থাকুন, অনেক বেশি করে সাবস্ক্রাইব করুন। আপনার যদি কোনো রকম মতামত থেকে থাকে তাহলে নির্দ্বিধায় আমাদের জানাতে পারেন। আপনার মতামত, আপনার পরামর্শ আমাদের কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তাই দেরি না করে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি বাঙালি ও কালচার, চটপট সাবস্ক্রাইব করে ফেলুন। সঙ্গে থাকুন, পাশে থাকুন। ভালো থাকবেন সকলে।